জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন কমফোর্ট স্বাস্থ্য কথায়। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে একজোড়া কিডনি। এই কিডনি ভালো রাখার জন্য চলে অনেক ধরনের নিয়ম কানুন এবং অনেক ধরনের জিজ্ঞাসা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিডনি রোগ এর প্রতিরোধ ও আপনার করণীয়। আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী শাহনুর আলম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে, এবং এর পাশাপাশি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিংহোমে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে আমরা আলোচনা করব কিডনি রোগ প্রতিরোধ ও এই বিষয় নিয়ে আপনার করণীয় বা দর্শকের করণীয় কি। কিডনি নিয়ে তো আসলে অনেক প্রশ্ন থাকে, অনেক নিয়মকানুন অনেক নিয়মকানুন না মানার জন্য রোগ হতে পারে। তো যেটাই হোক, কিডনি রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়েই যাচ্ছে। আপনি কি মনে করেন কেন এই ব্যাপারটি হচ্ছে? বর্তমানে পৃথিবীতে প্রায় 850 মিলিয়ন কিডনি রোগী রয়েছে এবং এর মধ্যে প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন রোগী মৃত্যুবরণ করে কিডনি রোগে আক্রান্ত হয়ে। কিডনি রোগ কি সব বয়সে হতে পারে নাকি নির্দিষ্ট কিছু বয়সে গেলে বেশি হবে? সব বয়সেই হতে পারে। শিশুদের কিডনি রোগের ধরনটা বড়দের চেয়ে একটু আলাদা। যেমন শিশুদের কিডনিতে প্রদাহ সবচেয়ে প্রধান কারণ কিডনি রোগের কিডনি প্রদাহ বা যেটাকে আমরা নেফ্রাইটিস বলি বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়, অর্থাৎ কিডনির ভিতরে যে ছাঁকনি আছে সেখানে প্রদাহ হয়। প্রদাহ হয়ে শিশুরা কিডনি রোগে আক্রান্ত হয়। তাছাড়া জন্মগত কিছু কিডনি রোগ আছে যেটাতে শিশুদের আক্রান্ত করে। ওষুধের প্রতিক্রিয়ায় কিছু শিশু কিডনি রোগে আক্রান্ত হয়। যেমন আপনারা শুনেছেন যে প্যারাসিটামল পয়জনিং, সেটাতে কিন্তু অনেক শিশু মৃত্যুবরণ করেছিল। আর বড়দের যে কিডনি রোগ সেগুলো প্রধানত আমরা দুভাবে ভাগ করি, একটা হলো আকস্মিক কিডনি রোগ এবং আরেকটা হলো ধীরগতির কিডনি রোগ। আকস্মিক কিডনি রোগ প্রধানত হয় যে শরীর থেকে যদি আমাদের রক্ত অথবা শরীরে যে আমাদের ফ্লুইড আছে সেটা যদি লস হয়, যেমন ধরেন মারাত্মক কারো বমি হলো অথবা ডায়রিয়া হলো অথবা কোনো কারণে রক্তপাত হলো অথবা হার্ট অ্যাটাক হলো, সেগুলোর কারণে আকস্মিকভাবে আমাদের একটা ভালো কিডনি সেটাই বিকল হয়ে যেতে পারে আকস্মিকভাবে হঠাৎ করে। সেটা কি সারা জীবনের জন্য বিকল হয়ে যেতে পারে? না, সেক্ষেত্রে হলো যে সেটা যদি যথাসময়ে চিকিৎসা শুরু করা যায় আবার সেটা ভালো হয়ে যায়। কিন্তু আরেকটি প্রধান গ্রুপ হলো যেটা হলো যে ধীরগতির কিডনি রোগ, যেটা ধীরে 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 তীব্রতা বাড়তে থাকে। একসময় রোগীর কিডনি বিকল হয়ে যায় এবং তাকে বিকল্প পদ্ধতিতে কিডনির কাজটা চালিয়ে নিতে হয় ট্রান্সপ্লান্ট করতে হয় অথবা ডায়ালিসিস করতে হয়। তো বড়দের কিডনি রোগের প্রধানতম কারণ হলো ডায়াবেটিস জড়িত। সারা পৃথিবীব্যাপী এই যত ধীরগতির কিডনি রোগী আছে তাদের মধ্যে প্রায় 50% হলো ডায়াবেটিস জনিত কিডনি রোগ। কিন্তু আমাদের দেশে কিন্তু নেফ্রাইটিসের প্রবণতা বেশি। ধীরগতির প্রধান কিডনি রোগ বলেন তাহলে এখনও সেটা নেফ্রাইটিস। এখন তো একটা কথা বলা হয় যে প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। জি, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটা, এবং সেই ব্যাপারে আমাদের করণীয় কি, কেন এই প্রতিরোধের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে এবং আসলে কতটুকু এখানে সাফল্য আছে। আমাদের দেশের মতো দরিদ্র দেশে যেখানে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, সেখানে কিডনি রোগের চিকিৎসা চালানো অত্যন্ত ব্যয়বহুল এবং সেটা কষ্টসাধ্য। এই জন্যই আমাদের প্রধান লক্ষ্যটা হলো আমাদের যারা কিডনি বিশেষজ্ঞ আছে বাংলাদেশে, যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করলেই কিডনি রোগীর সংখ্যা কমবে, আক্রান্ত হওয়ার তীব্রতা কমবে, তখন আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটা আরও যারা শুধুমাত্র আক্রান্ত হবে তখন তাদের চিকিৎসা করাটা আমাদের জন্য সহজসাধ্য হবে। সুফল অবশ্যই আছে। প্রতিরোধ করলেই অনেক কিডনি রোগ আছে যেটা তীব্র মাত্রায় পৌঁছে যাওয়ার আগেই আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। সেই রোগগুলো কি সেটা নিয়ে? সেই রোগগুলো যেমন ধরেন এই যে নেফ্রাইটিসের কথা বললাম, যে আমাদের দেশের ধীরগতির কিডনি রোগের প্রধানতম কারণ, এবং ডায়াবেটিস, দুটা তো প্রায় 90%, মানে 90% প্রায় এই দুইটা রোগই আমাদের ধীরগতির। তো এইটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই, যে আমরা যদি একটা নির্দিষ্ট সময় অন্তর শিশু অবস্থা থেকে আমরা কিডনি স্ক্রিনিংয়ের ব্যবস্থা নিতে পারি, যে প্রতি বছরান্তে অথবা একটা নির্দিষ্ট সময়ন্তে আমরা কিডনির কার্যকারিতা পরীক্ষা করে দেখলাম তার ইউরিনে বা প্রস্রাবে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, সেটা যদি চেক করতে পারি। তার যখন অ্যাডাল্ট হলো তখন তার ব্লাড প্রেশার হচ্ছে কিনা, তার ডায়াবেটিস হলো কিনা, এবং শুরু থেকে ডায়াবেটিসের সাথে সাথে কিডনি স্ক্রিনিংয়ের যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে একদম প্রাথমিক পর্যায়ে কিডনি রোগটা শনাক্ত করা যায়। তখন যদি ব্যবস্থা নেওয়া যায় তখন হয়তো ডায়াবেটিস জনিত কিডনি রোগ, যেটা মানে অত্যন্ত মানে তীব্র রোগ, সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা প্রতিরোধ নিয়ে আরো কথা বলবো, এখন সময় হয়েছে একটা বিরতিতে দেওয়া। দর্শক, কমফোর্ট স্বাস্থ্য কথা এখন যাচ্ছে একটা বিরতিতে, ফিরবো একটু পরেই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কমফোর্ট স্বাস্থ্য কথায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিডনি রোগের প্রতিরোধ এবং আপনার করণীয়। আমাদের তো দৈনন্দিন জীবনযাপনের সাথে অনেক রোগ জড়িত, কিডনিও তার মধ্যে একটি। তো জীবনযাপনের পরিবর্তনের সাথে কিডনি রোগের প্রতিরোধের সম্পর্কটা কি? কিডনি রোগ যদি প্রতিরোধ করতে চাই কয়েকটা লেভেলে আমাদের করতে হবে। তার মধ্যে প্রথম হলো খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ, যেটা খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন। তার মধ্যে যেমন খাদ্যাভ্যাসের বেলায় বলবো যে আমরা অতিরিক্ত তেলযুক্ত খাবার, স্নেহজাত বা ফ্যাটি ফুড আমাদের অ্যাভয়েড করতে হবে, অতিরিক্ত লবণ পরিহার করতে হবে, পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। তারপরে আমাদের দৈনিক একটু হাঁটার অভ্যাস করতে হবে, আধা ঘন্টা কমপক্ষে, এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এটাও কিন্তু দরকার। একটা মানুষ যদি কম ঘুমায়, রাত জেগে সে যদি সময় নষ্ট করে, তাহলে কিন্তু তার এটা প্রভাব অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গের মতো কিডনির মধ্যেও পড়বে। আমাদের যদি রোগ কিছুটা হয়েই যায় তাহলে সেগুলো নিয়ন্ত্রণ করা কীরকম, যেমন ধরেন যদি প্রেশার, কারো উচ্চ রক্তচাপ থাকে, সেই রক্তচাপটা নির্দিষ্ট মাত্রায় আমাদের নিয়ে আসতে হবে, যেটা আমাদের গাইডলাইন যেভাবে বলে যে ওষুধ খেয়ে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আসলে ওষুধ খেয়েও লাভ নেই। তো সেই জন্য ওষুধ মাত্রাটা এমনভাবে নির্ধারণ করতে হবে যেন তার প্রেশারটা রেগুলেট হয়। আচ্ছা। দ্বিতীয়ত ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডায়াবেটিস অনেকেই ওষুধ খাচ্ছে কিন্তু তার নিয়ন্ত্রণ হচ্ছে না। সেই ডায়াবেটিস সেভাবে তো চললে হবে না, আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের এমনভাবে ওষুধটা মাত্রা নির্ধারণ করতে হবে যেন তার ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল থাকে। তৃতীয়ত হলো কিডনি স্ক্রিনিং, যেটা আমি বললাম যে অনেকেই ধরেন আমাদের একটা অভ্যাস হলো যে রোগ না হলে আমরা চিকিৎসকের কাছে যেতে চাই না। তো আমি বলবো যে কিডনি রোগ প্রতিরোধ করতে হলে অবশ্যই এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পরপর আপনার কিডনিগুলো চলছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে, ঠিকমতো চলছে কিনা। আচ্ছা, এই তিনটা ধাপে যদি আমরা কাজ করতে পারি তবেই কেবল কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। কিডনি স্ক্রিনিং বলতে কি বোঝাচ্ছেন? কিডনি স্ক্রিনিং মানে কিডনির কার্যকারিতা পরীক্ষা করা। তো পরীক্ষা করার জন্য আমরা, এটা খুবই সহজ, কিছু শারীরিক পরীক্ষা এবং কিছু ল্যাব টেস্ট। যেমন ধরেন রোগীর ওজন নেওয়া, তার রক্তচাপ পরীক্ষা করে দেখা, তার আমরা যে বলি বিএমআই, বেসাল মেটাবলিক ইন্ডেক্স, সেটা দেখা। তাহলে আমরা এবং দ্বিতীয় ধাপে হলো কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন তার সাথে যেমন প্রথম হলো ইউরিন পরীক্ষা। এবং ইউরিনে যদি কিডনির কোনো রোগ হয় সেটা রিফ্লেকশন প্রথমেই ইউরিন দিয়ে থাকে অনেক সময়। তো সেই জন্যই আমরা এটা ইউরিন পরীক্ষা করে দেখতে পারি। তারপরে আমরা রোগীর ব্লাড সুগার, যেটা ডায়াবেটিস আছে কিনা বা রক্তে শর্করার মাত্রা কেমন সেটা দেখতে পারি। তৃতীয় হলো কিডনির যে ফাংশন, যেমন আমরা ফাংশন টেস্ট বলি, কিডনি ফাংশন টেস্ট, যেমন আমরা ক্রিয়েটিনিন বলি, তারপরে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট সেটা এস্টিমেট করা যায়। এবং তার সাথে হলো কিডনির যদি আলট্রাসোনোগ্রাম করা হয় তাহলে অনেক কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত। তো এই স্ক্রিনিং করতে গেলে তো একটু খরচের ব্যাপার আছে, কতটুকু ব্যয়বহুল? আমার মনে হয় যে এটা আসলে ততটা, আমরা যতটা মনে করছি তত ব্যয়বহুল না। তিনটা যদি টেস্ট বলি, যে একটা ইউরিন পরীক্ষা, ব্লাড সুগার আর ক্রিয়েটিনিন, এবং পরবর্তী প্রয়োজন হলে আলট্রাসোনোগ্রাম, এই চারটা মিলে আমার মনে হয় না যে খুব ব্যয়বহুল এটা। এবং পরবর্তীতে চিকিৎসার জন্য যে ব্যয় সেই তুলনায় তো নিশ্চয়ই এটা অবশ্যই কম। জি। খাদ্যাভ্যাসের কথা আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসের সাথে কিডনি রোগের সম্পর্ক আছে এবং খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন তো বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস আছে, যেমন তার মধ্যে একটি হচ্ছে কিটো ডায়েট, শর্করা বাদ দেওয়া হচ্ছে কিন্তু ফ্যাটটাকে খেতে বলা হয়। যাদের কিডনির ফিল্ট্রেশন অথবা গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনের আমরা বলে থাকি। যেমন যদি তীব্র মাত্রার হয় তাহলে প্রোটিন আরেকটু বেশি রেস্ট্রিক্ট করতে হয়, কিন্তু তার মানে না যে প্রোটিন খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। তারপরে লবণ নিয়ন্ত্রণ, লবণটা আমরা কম খেতে বলি, লবণে ব্লাড প্রেশার বাড়ায়। তারপরে কিছু ফসফেট আছে, যে ফসফেটটা যেসব খাবারে বেশি থাকে, যেমন ঘন ডাল, বাদাম, মটরশুঁটি, এগুলোর মধ্যে ফসফেট বেশি থাকে। সেগুলো আমরা, যেহেতু কিডনি রোগীর দেহে ফসফেট মাত্রা বাড়তে থাকে রক্তে, তো সেটা যাতে কম বাড়ে সেই জন্য আমরা এই ধরনের খাবারগুলো নিষেধ করি। কিডনি রোগীদের বলুন বা নরমালি কিডনি ভালো রাখার জন্য পানি খাওয়ার কথা বলা হয়, যে প্রচুর পরিমাণে পানি পান করুন। এই প্রচুর পরিমাণ পানি বা পরিমিত পানি বলতে আসলে কতটুকু বোঝায়? এটা নিয়ে যদি সহজ বাংলায় বলি, যে আপনি এমন পরিমাণে পানি খাবেন যে আপনার যেন দৈনিক গড়ে 2 লিটার ইউরিন হয়, অথবা আপনার ইউরিনের কালারটা যেন একদম ক্লিয়ার থাকে, কোনো হাই কালার না হয়, লালচে না হয়। যদি আপনি একদম পানির মতোই টলটলে হয় প্রস্রাবটা, তাহলে বুঝবেন যে আপনার পর্যাপ্ত পানি খাওয়া হচ্ছে। তো অ্যাজ এ হোল আমরা বলি যে আপনি শীতকালে যদি একটা অ্যাডাল্ট সে যদি 2 থেকে 2.5 লিটার পানি পান করে, এবং গরমকালে যখন তাপমাত্রা
বৃদ্ধি পায় তখন এভারেজ 3 লিটার, তাহলে কিন্তু আমাদের পর্যাপ্ত পানি হয়। কিন্তু আমরা আসলেই এর চেয়ে অনেক কম পানি পান করি, তো সেই জন্যই বেশি পানি পান করার জন্য বলা হয়। কিন্তু এটার কিন্তু অবশ্যই একটা মাত্রা আছে। অতিরিক্ত পানি বেশি খেলে, যেমন ধরেন বেশি পানি খেলে, যেমন ধরেন কেউ 5 থেকে 7 লিটার পানি খায়, সেটা কিন্তু কিডনির জন্য বরং এটা তার কিডনির ফাংশনের জন্য একটা লোড। আচ্ছা, ওইটা নিয়ে আরো একটু কথা বলবো। এখন আবার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, কমফোর্ট স্বাস্থ্য কথা থেকে আবার যাচ্ছি একটি বিরতিতে, ফিরবো একটু পরেই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কমফোর্ট স্বাস্থ্য কথায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিডনি রোগের প্রতিরোধ ও আপনার করণীয়। কিডনি রোগী মানেই হচ্ছে কি একটা পর্যায়ে তার মৃত্যু, নিশ্চিত মৃত্যু, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। কথাটা আসলে কতটুকু সত্য? আসলে এই কথাটা পুরোপুরি সত্যি না। কারণ কি, এই কিডনি বিকল হয়ে গেলেও চিকিৎসার ব্যবস্থা আছে, যদিও সেটা ব্যয়বহুল এবং সেটা সহজলভ্য না। যেমন ধরেন আমরা বলি যে কিডনি যখন একটা মানুষের সম্পূর্ণ বিকল হয়ে যায়, তখন তাকে দুটা মানে কিডনিকে রিপ্লেস করার জন্য যে থেরাপি আছে সেটা 2 ধরনের হতে পারে। হয় কিডনি সংযোজন বা কিডনি ট্রান্সপ্লান্ট, অথবা তাকে ডায়ালাইসিস করা। ডায়ালিসিস 2 ধরনের আছে, একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস আর একটা হিমোডায়ালিসিস। তো অতএব এগুলোর চিকিৎসা এই ব্যবস্থাও কিন্তু আমাদের দেশে আছে। অতএব এটা নিয়ে ভীত হওয়া ঠিক নয় যে আমার কিডনি বিকল হয়ে গেছে এবং আমি শীঘ্রই মারা যাব। অতএব চিকিৎসা আছে, তবে সেটা আমরা যেটা বলি যে ব্যয়বহুল এবং এটা সবার জন্য গ্রহণ করাটা কঠিন হয়ে পড়ে। এই ডায়ালিসিস তো ব্যয়বহুল হলেও কিছু কিছু ক্ষেত্রে তো নিতেই হবে। সেই ক্ষেত্রে সাধারণত কোথায় নিতে হয়? ডায়ালিসিস ফ্যাসিলিটি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে অতভাবে বিস্তার লাভ করেনি, তবে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এখন প্রায় হসপিটালগুলোতে ডায়ালিসিস ফ্যাসিলিটিস আছে। আমাদের ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে অবশ্যই এই ব্যবস্থা আছে। তাছাড়া প্রাইভেট হসপিটালেও ডায়ালিসিস ফ্যাসিলিটিস আছে। এখন কিছু কিছু ডিস্ট্রিক্ট হসপিটালেও ডায়ালিসিস সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবু সেটা প্রয়োজনের তুলনায় আমি বলবো যে পর্যাপ্ত নয়। আরেকটি জিনিস যেটা বলা হয় যে ডায়ালিসিস নাকি ট্রান্সপ্লান্ট, যে কিডনি বিকল হয়ে গিয়েছে তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনির যে বিকল্প চিকিৎসা হিসেবে কিডনি বিকল হলে যেগুলো বললাম যে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট, তার মধ্যে অবশ্যই ট্রান্সপ্লান্ট সর্বোত্তম চিকিৎসা। যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে সেই রোগী, কিডনি বিকল রোগী অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারে। তবে সমস্যা হলো ট্রান্সপ্লান্ট করতে হলে তো তাকে একজন ডোনার নিতে হবে। সেটা হতে পারে সে জীবিত অথবা লাইভ ডোনার, অথবা ক্যাডাভারিক ডোনার, অথবা মৃত ব্যক্তির কিডনি। তো সেগুলোর ক্ষেত্রেও কিছু লিমিটেশনস আছে। যদি সেটা না পাওয়া যায় তাহলে তো ডায়ালিসিসের উপর নির্ভর করতে হবে। তবে ডায়ালিসিসের ব্যাপারে আমরা যেটা বুঝি যে শুধুমাত্র হিমোডায়ালাইসিস বা মেশিন দিয়ে যেটা ডায়ালাইসিস করে, সেটা ছাড়াও কিন্তু আরেক পদ্ধতির ডায়ালাইসিস আছে, সেটাকে বলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। সেটা আমাদের দেশে, সেই পদ্ধতিও আমাদের দেশে আছে, তবে সেটা খুব ভালো প্রসার লাভ করেনি। সেটাও ব্যয়বহুল, কিন্তু হিমোডায়ালাইসিসের চেয়ে এটার সুবিধা হলো এটা ঘরে বসে করা যায়। সেটাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে। একটা ফ্লুইড দিয়ে, স্পেশাল ফ্লুইড দিয়ে পেটের ভিতরে পানি প্রবেশ করানো হয় এবং একটা নির্দিষ্ট সময় আবার বের করে নেওয়া হয়, সেভাবে ডায়ালাইসিস হয়। তো ডোনার নিয়ে তো আসলে অনেক প্রশ্ন থাকে, অনেক ধরনের চিন্তা থাকে যে একজন থেকে যে কারো কাছেই হচ্ছে গিয়ে কিডনি নিয়ে আসতে পারে। তো ব্যাপারটা একটু খোলাভাবে বলুন। আসলেই ডোনারের সংকট পৃথিবীব্যাপী। কারণ আমরা যদি বলি যে ডোনার তো 2 ধরনের হয়, একটা হলো লাইভ ডোনার আর একটা হলো ক্যাডাভারিক ডোনার বা ডিজিজ ডোনার বলি আমরা, যে মারা যাওয়ার পরে কাউকে কিডনি ডোনেট করা। আমাদের কিন্তু সরকারিভাবে একটি আইন আছে, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন, যেটা 2018 সনে এটাকে সংশোধন করে দেওয়া হয়েছে। এবং সেই আইনে জীবিত এবং মৃত 2 ধরনের ডোনার থেকেই কিডনি নেওয়ার জন্য বলা হয়েছে। যদি কারো মানে জীবিত ডোনার সংকট থাকে বা তার সাথে হয়তো সে জোগাড় করতে পারছে না, তাহলে হয়তো ভবিষ্যতে যেই মৃত ব্যক্তির থেকে কিডনি নেওয়া যেটা, সেটা সংযোজন শুরু হলে এই সমস্যার সমাধান হবে, আমি মনে করি। আমরা আবার প্রতিরোধে চলে যাই। কিছু কিছু ঔষধের সাথে তো কিডনি রোগের সম্পর্ক আছে। তো সাধারণত কোন ধরনের ঔষধগুলোর সাথে কিডনি রোগের সম্পর্ক আছে, বা সেখান থেকে আমাদের প্রতিরোধের উপায়টা কি? ব্যথানাশক ঔষধ, যেগুলো তীব্র ব্যথার ঔষধ, সেগুলার দীর্ঘদিন এক নাগারে খেলে তাহলে কিন্তু এটা কিডনি বিকল হতে পারে বা কিডনি আক্রান্ত হতে পারে।
তারপর হলো কিছু অ্যান্টিবায়োটিক। আমরা অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, যে আমাদের প্রয়োজন কিনা তা না বোঝার আগে আমরা খেয়ে ফেলি। তো সেই ধরনের অ্যান্টিবায়োটিকও কিন্তু কিডনির জন্য অনেক অ্যান্টিবায়োটিক কিডনির জন্য ক্ষতিকর। তারপরে যারা রোগী, যেমন ধরেন ক্যান্সার আক্রান্ত রোগী অথবা কোনো দীর্ঘমেয়াদী বাতের রোগ অথবা অটোইমিউন ডিজিজ, সেই সব রোগীরা যে ওষুধগুলো খেতে হয়, ওনাদের রোগের জন্যই খেতে হয়, কিন্তু সেগুলো যদি দীর্ঘদিন খেতে থাকে তাহলে একসময় কিডনি আক্রান্ত হয়। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরও, আপনাকে ধন্যবাদ। আর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার নার্সিং হোম এবছর 26 বছরে পা দিল, তাই কমফোর্টের পক্ষ থেকে আপনাকে এই ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, কমফোর্ট স্বাস্থ্য কথা থেকে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।